শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন। হ্যাঁ, কত সালে করেছেন এইভাবে? এটা 2002 পরে হয়েছে, 2003 সালে এরকম। হুম। হুম। আপনি কি আদৌ ভারতীয় বাসিন্দা ছিলেন না? না না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি। ঠিক আছে, দুর্ঘটনা বলতে আমাকে কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে গেছে। কোথায় ছিলেন প্রথমে? হ্যাঁ, হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলান চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছে ফুলগাছি। এই যে ডকুমেন্টগুলো কি করে তৈরি করছে, যে ভোটার কার্ড, আধার কার্ড? ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে হয়েছে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে? যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে? কিন্তু এই যে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। কিন্তু এক্ষেত্রে সেটা তো কার্যকর হবে কি? এবার কার্যকর না হয় এবার কি করে বলবো বলুন আমরা। এরপর তাহলে কি করবেন? ডকুমেন্টস কি করে দেবেন বাবা? এবার দেখা যাক কি করা যায়, আর কি বলবো, আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যাক। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আমার ওয়াইফ। সমস্যায় পড়লেন তো? সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পড়বো, আমার স্বাভাবিক। তাদের তো সব আছে। হ্যাঁ, আমার ওয়াইফের 2002 সালে ভোটার লিস্টে আছে, তার বাবা মা সবই এখানে আছে, তাদের প্রবলেম নেই, প্রবলেম আমার হবে। 2002 সালে ভোট দিয়েছিলেন? কে আমি? হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি, হ্যাঁ, আপনার ভোট দিতে পারিনি, তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য, কেন খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, কাজের জন্য বাইরে যেতে হয়, তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম, প্যান্ডেলের কাজ করেছি। হ্যাঁ, ওই সময় রাজস্থানে ছিলাম, যদি ওই সময় থাকতাম হয়তো আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম থাকতো। আপনার নামটা? খলিল মোল্লা, মোহাম্মদ খলিল মোল্লা। দর্শক শুনলেন, শ্বশুরের নাম দিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। আর অদ্ভুত কথা বলছেন যে সমস্যায় পড়লে আমি সমস্যায় পড়বো, আর কেউ সমস্যায় পড়বে না, ওদের সবার সব ঠিকঠাক আছে। মানে আপনি কোথায় যাবেন? পরিবারের সবাই এখানে থাকবেন, আপনি থাকতে পারবেন না বা আপনাকে ছেড়ে থাকতে হবে, তো সমস্যা তো গোটা পরিবারের, আপনার বা আপনার পরিবারে যারা আছেন। আপনি সমস্যায় পড়বেন, বাড়ির কেউ সমস্যায় পড়বেন না, আপনাকে চলে যেতে হবে, তাতে করে আপনার মানে ওয়াইফ, মেয়ে, তাদের কোনো সমস্যা হবে না? এ কী কথা? হ্যাঁ। আর একটা বিষয় উনি বললেন যে এখানে কেন কার্ডটা করা হয়েছে, বললেন যে আমি চলে এসেছিলাম, একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর কোথায় কোথায় সব ঘুরেছেন, তারপর বিয়ে হয়েছে, তো বিয়ের পর কোথায় যাবে, তাই কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবছি যে শ্বশুরই বা কেমন, কার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন? আগে জানলেন না যে কোথাকার, মানে কোথাকার বাসিন্দা, তার ঠাই ঠিকানা কি, নাকি সবই জানতেন, জেনে শুনে বিয়ে দিয়েছেন? হয়তো এরকম বিশ্বাস ছিল, বিয়ে দেওয়ার পরে আমি বাবা হয়ে কার্ড বানিয়ে দেব। অদ্ভুত সব ব্যাপার স্যাপার। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের কোনো ঠাই ঠিকানা নেই, বা জেনেই দিচ্ছেন ওপার থেকে টপকে আসা, তারপর কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। এ কী রে ভাই, এ কী? এই জন্যই তো এসআইআর দরকার, এই জন্যই তো এনআরসি দরকার। এই যে যা খুশি করা এসব চলতে পারে না। একজন টপকে এলেন, এখানে বিয়ে করতে চাইলেন, এখানকার লোকও বিয়ে দিয়ে দিলেন, তারপর একটা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দিলেন। এবার কি হবে? ওই শ্বশুরকে ধরতে হবে, ওই শ্বশুরকেও ধরতে হবে। এবার কি হবে? কি ভেবেছেন? যা খুশি। একটা দেশের একটা সিস্টেম নেই। ওপর থেকে আসা লোক এলেন, মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিলেন। এবার কি হবে? এখন তো যা অবস্থা, হবে না। ওই শ্বশুরের নাম দিয়ে ভোটার কার্ড বানানো, ওটা তো মানে অনিয়ম, অন্যায় হয়েছে, ওইসব হবে না। এবার কি করবেন? অদ্ভুত সব ব্যাপার স্যাপার। ওটা ঘটনাগুলো শুনছি, অবাক হচ্ছি। কারা এরা?
আর এরাই বা কারা? ঘুরতে 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 ইচ্ছে হলো বিয়ে করার, বিয়ে করে ফেললেন। বিয়ে করে কি করব, কোথায় থাকবো, কি আইডেন্টিটি, যে আইডেন্টিটি তৈরি করছি সেটা একটা সময় গিয়ে প্রশ্নের মুখে পড়বে কিনা, কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা কিছু নেই। সংসার পেতে দিলেন, দিয়ে এখন বলছেন আমার 2 মেয়ে অমুক তমক, এবার ঠেলা সামলাও। বলছেন ওরা কেউ, ওদের সমস্যা ওদের কারো হবে না, হলে আমার হবে। আপনি কোথায় থাকবেন তাহলে? চলে যাবেন বাংলাদেশে, দেখবো ওদের কোনো সমস্যা হয় কি হয় না। সব অদ্ভুত কাহিনী, অদ্ভুত সব কাহিনী। তার মানে সেই বাম আমল থেকে শুরু হয়েছে বিষয়টা, ফেক আইডেন্টিটি, ফেক ভোটার কার্ড তৈরি করে দেওয়াটা, যেটা এখন খুব আরও জোর গতিতে হচ্ছে। এই যে যারা সব চলে যাচ্ছেন, ফেরত যাচ্ছেন, শুনছেন না? কেউ বলছেন 3 বছর আগে এসছি, কেউ বলছেন 6 বছর আগে এসছি। এই শাসকের আমলে জোর গতিতে এটা হয়েছে, জোর গতিতে হয়েছে। আর এই রকম সব অবৈধ অনুপ্রবেশ এবং এখানে স্থায়ী ঠিকানা গেড়ে ফেলা, এর সুযোগে আরও যারা অপকর্ম করতে ডিরেক্টলি ঢোকার চেষ্টা করে, তারাও তাদের সেফ জোন হিসেবে বেছে নেয়। জঙ্গিদের একটা সেফ এলাকা হয়ে গেছে এই বাংলা। দেখবেন যেখানে যা জঙ্গি ক্রিয়াকলাপের খবর আসছে, দেখবেন ঠিক কানেকশন, বাংলার কানেকশন, এবং যেটা বলা হয় এই বাংলাদেশ থেকে আসা লোকজনরা অনেকে জড়িত। তো এইরকম তো চলতে পারে না, এইরকম তো চলতে পারে না। যে কেউ আসবেন, ঢুকে পড়বেন। কে বলছেন আমাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, কে বলছেন আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, কে বলেছেন আমাকে অত্যাচার করা হতো, ছটকে চলে এসেছি এসে। আবার কেউ বলছেন যে ওখানে খেতে পাচ্ছিলাম না, ঢুকে পড়েছি, এখানে একটু বাড়ি বাড়ি কাজ করে খাই। হয় না, বাড়ি বাড়ি কাজ করে খান, দারিদ্রতা সেটা আমরা কোথাও কোথাও দেখছি, ফিল করছি, কিন্তু এটা হয় না। সব কিছুর একটা সিস্টেম আছে। আপনি সিস্টেম মেনে আসুন না, আপনি সিস্টেম মেনে আসুন, নো প্রবলেম, আসতে পারেন। ভিসা দিয়ে আসতে পারেন, আসুন সিস্টেমে। আর নিয়মের বাইরে এন্ট্রি হলে সেখান থেকে অনেক অপরাধ মানে কাজকর্ম হয় না, অপকর্ম হয়, চোরার চালান হয়, দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায়। সেই জন্য তো এগুলো চলে না। তো মানে কেউ কি অন্য দেশের লোককে বিয়ে করেন না? কি করেন? তো অনেকেই করেন। অন্য দেশের মেয়েকে অন্য দেশের পুরুষের সঙ্গে বিয়ে হয় না? কত হয়েছে। সিস্টেমে হয়, সিস্টেমে হয়। আমি চলে এলাম ঘুরতে ঘুরতে, গড়াতে এখানে সেখানে ঘুরলাম, তারপর মনে হলো বিয়ে করে ফেললাম। আর শ্বশুররাও ওই টাইপের, মেয়ের বাবারাও দিলাম ঝুলিয়ে। কি ভবিষ্যৎ দাঁড়াবে কোনো নেই, বা হয়তো কোনো নেতার বল ছিল, আরে দিয়ে দিই না, তারপর এখানকার ভোটার বানিয়ে দেবো। শ্বশুর হয়ে গেলেন বাপ, বউ হয়ে গেলেন বোন। কি রে ভাই এসব? তো যাই হোক, এইরকম ঘটনা আমার মনে হয় খুঁজলে আরও অনেক পাওয়া যাবে। এই খলিল মোল্লার কাহিনী যা শুনছি, এরকম মনে হচ্ছে আরও অনেক পাওয়া যাবে, অনেক সব শুনছিও। এগুলো খুব বাজে একটা ব্যাপার, খুব বাজে ব্যাপার। এইগুলোর একটা বিহিত হওয়া প্রয়োজন রয়েছে এবং স্টপ হওয়া প্রয়োজন রয়েছে। ভারতবর্ষটা মগের মুলুক না যে কেউ আসবেন ঢুকে পড়বেন, যে কেউ আসবেন ঢুকে পড়বেন। খুব তো ভালো থাকার জন্য সব চলে গেলেন, আলাদা দেশ গঠন হয়ে গেল, ভারত পাকিস্তান আলাদা দেশ। ভালো করে থাকবেন, ভালো করে ধর্ম আচরণ করবেন, মুসলিম প্রধান এলাকা হবে, চলে গেলেন। তো আবার কেন ভারতে আসছেন কেন? আমরা তো খুব লাকি যে আমাদের যারা পূর্বপুরুষ তারা এতে পা দেননি, তারা দেশ ছেড়ে যাননি। ভারতবর্ষকে নিজের দেশ হিসেবে তারা মেনে থেকে গেছেন। আমরা ভালো আছি। দেখছি তো পাকিস্তান বা ওই পুরো পাকিস্তান, এখন তো পাকিস্তানই বলবো, কি অবস্থা দেখছি তো। একসঙ্গে তো স্বাধীনতার মানে ব্রিটিশ চলে যাওয়ার পরে তো একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করেছিল। কিন্তু পাকিস্তান আজকে কোন দিকে, মানে কোন অবস্থানে, ভারত আজকে কোন অবস্থানে। আর সেই ভারতে সব ছুটে আসছেন ওখান থেকে কি করতে, না বাড়িতে ঘর মুছতে। ভাবুন, বিরাট ভালো থাকবো, আনন্দে থাকবো, ধর্ম পালন করব। ভারতে থাকলে এটা হিন্দুস্তান, এখানে আমরা ধর্ম আচরণ ঠিক করে করতে পারবো না, আমরা নেতা বানবো, আমাদের দেশের মুসলিম প্রধানমন্ত্রী হবেন, কত সব ছিল না ভাবনা। হলোটা কি? চলে যাওয়ার পরে আবার এখানে ভারতীয়দের ঘর মুছতে আসা। তার মানে দারিদ্রতা কোন জায়গাতে, দারিদ্রতা? যারা আসছেন তারা তো দারিদ্রতার জন্য আসছেন, কিন্তু যারা দেশ চালাচ্ছেন তারা কি চালাচ্ছেন, তারা কি করছেন, কি লাভটা হলো? যদি আবার হাসিনারা চেষ্টা করছিলেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে, হাসিনার বাবা থেকে শুরু করা,
বিচ্ছিন্ন একটু ডেভেলপ করব, ওই পাকিস্তানের সঙ্গে থাকবো না, এখন তো আবার ভাই ভাই বড় ভাই হয়ে গেছে পাকিস্তান, আবার ডুবছে, আরও ডুবছে। ভারতের সাহায্যে নতুন করে পথ চলা শুরু করেছিল বাংলাদেশ, ওঠার চেষ্টা করছিল, এখন এমন অবস্থা তলানিতে নেমে যাচ্ছে। আর দেখুন ওই দেশের লোকের অবস্থা কিভাবে, কত লোক ঢুকে পড়েছিলেন, এখন সব যেতে বাধ্য হচ্ছেন, কারণ বলা হয়েছে হবে না। তো যাই হোক, যেটা দর্শক একটা করে খবর আসছে, দেখছি, কাহিনী শুনছি, অবাক হচ্ছি। খলিল মোল্লার বক্তব্য শুনলাম, হয়তো এরকম কাহিনী আরও অনেকের শুনতে পাবো যদি জানার চেষ্টা করি অনেকের ইতিহাস। কিন্তু আবারও বলছি, এসব হতে পারে না। যা হয়েছে, এগুলোকে মুক্ত করতে হবে, নতুন করে এই বাংলাকে গড়তে হবে, দেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তার জন্য সবার আগে যেটা প্রয়োজন, এই সরকারটাকে উল্টাতে হবে, না হলে কিন্তু হবে না, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যে কাহিনী শুনলেন, যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।